কিছু মৃত ব্যক্তিত্ব জীবিত মানুষের তুলনায় অনেক বেশি জীবন্ত। কিছু মৃত ব্যক্তিত্ব জীবিত মানুষের তুলনায় অনেক বেশি জীবন্ত। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানিয়ে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে শুরু করছি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দিগন্তের প্রসার এক্সপ্যান্ডিং হরাইজন অধ্যায়ের উপরে আলোচনা। আমি প্রথমেই যে বিখ্যাত উদ্ধৃতির কথা বললাম, সেই বিখ্যাত উদ্ধৃতিটি রমা রোলা যার সম্পর্কে বলেছিলেন তিনি হলেন টাইকো ব্রেহে। তিনি হলেন টাইকো ব্রেহে। আমি আলোচনায় আসব, আমাদের স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। এক্সপ্যান্ডিং হরাইজন। আমরা আজকে উদাহরণ পদ্ধতি থেকে ইতিহাসে যাব। দেখো, তোমরা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্বন্ধে বলা হয়েছে। এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সূর্যকেন্দ্রিক ধারণার আগে যে ন্যারেটিভ ছিল, যে প্রচলিত চিন্তা ভাবনা ছিল, সেই সম্পর্কে আমি তোমাদের জন্য উপস্থাপনা রাখছি। গ্রন্থের নাম ইতিহাসে বিজ্ঞান, লেখকের নাম জেডি বার্নাল। গ্রন্থের নাম ইতিহাসে বিজ্ঞান, লেখকের নাম জেডি বার্নাল, বিখ্যাত ঐতিহাসিক। এখানে যে ছবিটি দেখছো সেটি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সূর্য, পৃথিবী এবং তাদের যে পরিবার, এবং আমাদের দিগন্তের প্রসার, মানুষের মনের বিকাশ, বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার, কৌশলগত ক্ষেত্রে পরিবর্তন, সমস্ত ক্ষেত্রেই যেমন পরিবর্তন এনেছিল মানুষের মনের মধ্যে। কোপার্নিকাসের বিখ্যাত যে সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা, সোলার সেন্ট্রিক কনসেপ্ট, তার আগে ছিল আর্থ সেন্ট্রিক অর্থাৎ পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা। শুরু করছি আমাদের স্ক্রিনে রাখা যে বিশ্ব ব্রহ্মাণ্ড গোলক, তার উপর থেকে আলোচনা। এই সমস্ত কিছুর মধ্যস্থলে সিংহাসনে বিরাজ করিতেছেন সূর্য। অপরূপ শোভাময় এই মন্দিরে শ্রেষ্ঠতর আর কোন পীঠে এই জ্যোতির্ময় রূপকে অধিষ্ঠিত করা যায়? তো এই সূর্য যেন রাজ সিংহাসনে আসেন, আর তাহাকে কেন্দ্র করিয়া আবর্তনরত গ্রহগুলো যেন তার সন্তান। রাজ সিংহাসনে থাকিয়া তিনি এই সন্তানদের শাসন করেন। এই হচ্ছে তোমাদের সারাংশ। আমরা জানি যে প্লেটো, টলেমি এবং মধ্যযুগীয় চার্চ, গির্জা, সেখানে কিন্তু পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের যে ধারণা তাকে গুরুত্ব দিত। এবং সেখানে কি বলা হয়েছিল? পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ, শুক্র, সূর্য, মঙ্গল এরা আবর্তন করছে। পরিবর্তন এনে দিয়েছিলেন টাইকো ব্রেহে, পরিবর্তন এনে দিয়েছিলেন কোপার্নিকাস। যার জন্য আমি বললাম কিছু মৃত ব্যক্তিত্ব জীবিত মানুষের তুলনায় অনেক বেশি জীবন্ত। সত্যি টাইকো ব্রেহের সম্পর্কে এই মন্তব্য করেছিলেন বিখ্যাত ইন্দোলজিস্ট রমা রোলা। টাইকো ব্রেহে অনেক পরে কোপার্নিকাসের যে ধারণা, গ্যালিলিও যে চিন্তা ভাবনা, তার সফল রূপায়ণ ঘটাতে সক্ষম হয়েছিলেন। আমরা জানি না
কিন্তু এটা জানা দরকার যে টাইকো ব্রেহে তিনি কিন্তু ডোমিনিকান সম্প্রদায়ের চিন্তা ভাবনার দ্বারা দীক্ষিত ছিলেন। নবম শতকে ইউরোপীয় প্রেক্ষাপটে ইংল্যান্ডে ফ্রায়ার মুভমেন্ট হয়েছিল, অর্থাৎ যারা সন্ন্যাসী ছিলেন, যারা ভিক্ষু সন্ন্যাসী ছিলেন, তাদেরকে ইংরেজিতে বলা হতো ফ্রায়ার, এবং সেই ফ্রায়াররা দুটো ভাগে বিভক্ত ছিলেন। একটি হচ্ছে ফ্রান্সিসকান ফ্রায়ার, আরেকটি হচ্ছে ডোমিনিকান ফ্রায়ার। ফ্রান্সিসকান ফ্রায়ার তাদের এবং ডোমিনিকান ফ্রায়ার তাদের যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের নামগুলো হচ্ছে সেন্ট ফ্রান্সিস দ্য অ্যাসিসি। সেন্ট ফ্রান্সিস দ্য অ্যাসিসি তিনি ফ্রান্সিসকান ফ্রায়ার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, এবং ডোমিনিক ডি গুদম্যান তিনি হচ্ছেন ডোমিনিকান ফ্রায়ার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। টাইকো ব্রেহে ছিলেন ডোমিনিকান মতে দীক্ষিত, কিন্তু তার কাছে মধ্যযুগীয় চিন্তা ভাবনা, মধ্যযুগীয় পোপতন্ত্র, মধ্যযুগীয় যাজকতন্ত্র বড় ছিল না, বড় ছিল চিন্তার উদারতা, চিন্তার মুক্তি। তার কাছে বড় ছিল সত্যকে তুলে ধরা, যার জন্য আমরা পেলাম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা। আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি আলোচনায় যে আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, তাদের হাত ধরে আমরা 365 দিন আবর্তন গতি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের ব্যাখ্যা আমরা পেয়েছি। এবং এই অধ্যায়ের সব থেকে বড় যে দিগন্তের প্রসার, এই দিগন্ত এক ভৌগোলিক দিগন্ত হতে পারে, আর এক হচ্ছে মানসিক দিগন্ত হতে পারে। উভয় ক্ষেত্রেই কিন্তু প্রসারতা ঘটেছিল, যার জন্য এক্সপ্যান্ডিং হরাইজন, দিগন্তের প্রসার অধ্যায়ের নামকরণ সার্থক। আমরা শুধুমাত্র কোপার্নিকাস, টাইকো ব্রেহের কথা বলবো না, আমরা গ্যালিলিও গ্যালিলি, কেপলার, বিজ্ঞানের ক্ষেত্রে যারা মানুষের বৈজ্ঞানিক মনের বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন, টরেসেলি, ল্যাভেসিয়ার, সমস্তদের আলোচনা কিন্তু আমাদের এই অধ্যায়ে রয়েছে। কিন্তু যেহেতু আমাদের বিষয় ইতিহাস, আমরা এখানে বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু অবশ্যই ইতিহাসের প্রেক্ষাপটে সেই বিশ্লেষণগুলো রাখা দরকার। দ্বিতীয় যে স্ক্রিনে রয়েছে সেটি দেখো, এটি হচ্ছে ঘূর্ণায়মান ছাপাখানা। ঘূর্ণায়মান ছাপাখানা, আমরা অবশ্যই ছাপাখানার জগতে জোহান গুটেনবার্গের কথা জানি। জোহান গুটেনবার্গ তিনি কিন্তু একজন স্বর্ণকার ছিলেন। জার্মানির মেইন শহরে তার জন্ম, এবং 1398 থেকে শুরু করে 1450 এই সময়ের মধ্যে তিনি ছাপাখানাকে অন্য দিগন্তে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। গুটেনবার্গের হাত ধরে যে ছাপাখানা, সেই ছাপাখানা চীনে তার শাসক এবং যারা ছাপাখানার সঙ্গে যুক্ত প্রযুক্তিবিদ ছিলেন, তারা ছাপাখানার ক্ষেত্রে পরিবর্তন এনেছিলেন। আমরা পার্চমেন্ট, আমরা প্যাপিরাস এর কথা জানি, এবং সব থেকে বড় কথা, মধ্যযুগে ভেড়ার লোম কেটে, ভেড়ার চামড়া দিয়ে পার্চমেন্ট কাগজ তৈরি করা হতো, এবং তার উপরে যারা পাণ্ডুলিপি তৈরি করতেন তারা সেখানে বিভিন্ন বিষয়কে পাণ্ডুলিপিতে তুলে ধরতেন।
এতে কি হতো, প্রচুর পশু হত্যা করতে হতো এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে কাগজের আবিষ্কার, আস্তে আস্তে আমরা দেখলাম মুদ্রণ জগতে পরিবর্তন গুটেনবার্গের হাত ধরে। কিন্তু মনে রাখতে হবে, গুটেনবার্গ যখন ছাপাখানাতে মনোনিবেশ করলেন তখন তার ছাপাখানার সরঞ্জাম কিনবার জন্য তাকে অর্থ ধার করতে হয়েছিল এবং এক্ষেত্রে ইয়োহান ফ্রোস্ট এবং সাহরার এবং তার শ্যালক তিনজন তাকে অর্থ ধার দিয়েছিলেন এবং সেই ধার করা অর্থ দিয়ে ইয়োহান গুটেনবার্গের ছাপাখানার পথ চলা শুরু এবং আমরা দেখলাম 1450-এ গুটেনবার্গ পূর্ণাঙ্গ ছাপাখানা তৈরি করতে সক্ষম হলেন। আমরা জাপানের ক্ষেত্রে দেখতে পাই, জাপানে উকিও মুদ্রণ শৈলীর আবিষ্কার হয়েছে। জাপানের যে রাজবংশ, চীনের যে তাং বংশ, হান বংশ, জাপানের ক্ষেত্রে মায়ামোতো, ইয়াতোমো প্রমুখদের ভূমিকা, তার কথা আমাদেরকে স্মরণ করতে হবে। কারণ আজকের আধুনিক যে ছাপাখানা গোটা পৃথিবীতে বিস্তৃত হয়েছে, সেই ছাপাখানার পিছনে এদের অবদান কিন্তু কোনোভাবে ভুলবার নয়। আমরা তৃতীয় ছবিতে যাচ্ছি, সেখানে ডান দিকে রয়েছে, দেখো এটি একটি পাণ্ডুলিপি। এটি হচ্ছে আমাদের যে মুদ্রিত ছাপাখানার পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপি যারা তৈরি করতেন তারা অনেক সময় মুদ্রণে ভুল রাখতেন। প্রুফ রিডিং এর বিষয়টি ছিল, তারা প্রুফ রিডিং করবার সময় তারা তাদের মনের মতো বিষয়গুলোকে এর মধ্যে সংশ্লিষ্ট করতেন, তারা কোনো কোনো জিনিস বাদ দিয়ে দিতেন এবং যার জন্য নির্ভুলভাবে ছাপাখানা থেকে ছাপানোর বই বেরোনোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। এই পাণ্ডুলিপিকার যারা ছিলেন, যারা ম্যানুস্ক্রিপ্টের প্রুফ রিডিং করতেন, তাদেরকে আরো বিশেষজ্ঞ প্রুফ রিডার হিসেবে তৈরি করার প্রয়োজনীয়তা ছিল। সুতরাং ছাপাখানার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিকে ছাপাখানায় যে সমস্ত গ্রন্থ মুদ্রিত হতো সেই সমস্ত গ্রন্থ ছিল শতকরা 75% বলতে গেলে লাতিন ভাষায় ছিল। কিন্তু পরবর্তীকালে মানুষের চিন্তা ভাবনা, বিভিন্ন গ্রন্থকে জানা, বাইবেলকে নির্ভুলভাবে অধ্যয়ন করা, অধ্যাপনা করা, মানুষের কাছে বাইবেলের বাণীগুলোকে পৌঁছে দেওয়ার জন্য ইতালিয়ান ভাষা, ফরাসি ভাষা, স্পেনীয় ভাষা, জার্মান ভাষা, বিভিন্ন ধরনের ভাষাতে এই গ্রন্থগুলোকে অনুবাদের সুযোগ এনে দেওয়া হলো। বহু ভাষায় আমরা বাইবেলকে দেখতে পেলাম। 22 লাইনের বাইবেল, ম্যাজারিন বাইবেল, কভারডেল বাইবেল ইংল্যান্ডের ক্ষেত্রে, এই সমস্ত গ্রন্থগুলো যত বেশি বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে তত বেশি মানুষের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, মানুষ জানতে পেরেছে। আমাদের মনে রাখতে হবে ভৌগোলিক আবিষ্কার। ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে আমরা একটি জিনিস মনে রাখব, সেটি হচ্ছে exploration is curiosity. Exploration is curiosity put into action. অর্থাৎ আমি কোনো জায়গাকে খুঁজতে শুরু করলাম এবং কাজের মধ্য দিয়ে সেই জায়গাকে খুঁজে পেলাম, এটাই হচ্ছে ভৌগোলিক অভিযান। এবং এই ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে কতগুলো বৈজ্ঞানিক প্রযুক্তি, কতগুলো বৈজ্ঞানিক যন্ত্রের কথা আমাদের জানতে হবে। একটি হচ্ছে অ্যাস্ট্রোলেব, একটি হচ্ছে কম্পাস, ম্যারিনার্স কম্পাস,
মানচিত্র এবং দূরবীন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে একটি বাইনাকুলারের ছবি রয়েছে, দূরবীনের ছবি রয়েছে। আমরা বললাম প্রথমে যে আমরা ছবির মধ্য দিয়ে, চিত্রের মধ্য দিয়ে, পিক্টোগ্রামের মধ্য দিয়ে, এক্সাম্পলের মধ্য দিয়ে ইতিহাসকে ব্যাখ্যা করব। এটাই আমাদের ঘরানা, যে ইতিহাসের গ্রন্থগুলোতে থাকা তথ্যগুলোকে সংগ্রহ করা এবং তাকে সিকোয়েন্সে সাজিয়ে নিজের ভাষায় ইতিহাস লেখা যতটা ছাত্রছাত্রীদের কাছে মনে থাকে, পাঠ্যগ্রন্থের অক্ষর মুখস্থ করে তাকে অ্যাসিমিলেট করা, আত্মীকরণ করা, তাকে সাঙ্গীকরণ করা, তাকে ধারণ করে পরীক্ষার কক্ষে নামানোটা কিন্তু খুব কঠিন। যার জন্য আমি আমার প্রিয় ছাত্রছাত্রী তাদের কাছে অনুরোধ করব, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের কাছে এই অনুরোধ রাখবো, তারা যেন ছাত্রছাত্রীদেরকে এই যে পদ্ধতি রয়েছে এটি হচ্ছে অত্যন্ত সহজ পদ্ধতি। আমাদের ইতিহাসে বেশিরভাগই দেখা যায় যে আমরা ঘটনা থেকে তার বিবরণে যাই, কিন্তু আমাদের বিবরণ থেকে ঘটনাতে আসতে হবে, অর্থাৎ এক্সাম্পল থেকে আমাদের মূল সোর্সে ফিরে আসতে হবে। ইতিহাসের ক্ষেত্রে তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যগুলোকে একটা নির্দিষ্ট প্রণালীতে সাজানো, নিজের ভাষায় লেখা, এটাই হবে সঠিক ইতিহাস, এটাই হবে ছাত্রছাত্রীদের মনে রাখার ক্ষেত্রে সব থেকে সহজ বিষয়। আমি যার জন্য বললাম যে এক্সপ্লোরেশন অর্থাৎ অভিযান, খুঁজে পাওয়া, ভৌগোলিক আবিষ্কার, এর মধ্যে একটি জায়গা যুক্ত, এটা হচ্ছে অ্যাকশন। আমি একটি জায়গা যেতে চাই, একটি অজানা জায়গাকে দেখতে চাই, আমার প্রথম কাজ হচ্ছে সেখানে যাওয়া, অ্যাকশন। গেলে পরে আমি জানতে পারবো সেখানে কি কি আছে, সেখানে দর্শনীয় জায়গা কি কি রয়েছে। যে সমস্ত দর্শনীয় জায়গা রয়েছে সেই সমস্ত দর্শনীয় জায়গায় ইতিহাস কি লুকিয়ে রয়েছে এবং তাকে আমি লিখব, এটা হচ্ছে আমার অ্যাকশন। সুতরাং এক্সপ্লোরেশন এবং অ্যাকশন দুটো এক জায়গায় চলে আসে। আমি আর একটা কথা বলবো, সেটি হচ্ছে ওয়াল্ডো এমারসন, রালফ ওয়াল্ডো এমারসনের কথা। Do not go where path may lead. Go instead where there is no path and leave a trail. অর্থাৎ তুমি সেখানে যাবে না যেখানে তুমি খুব সহজে পৌঁছতে পারছো, তুমি সেখানেই যাবে যেখানে তুমি সহজে পৌঁছতে পারছো না, যেখানে কোনো পথ নেই, যেটা তোমাকে খুঁজে বের করতে হবে। জিওগ্রাফিক্যাল ডিসকভারি সেটাই যেখানে পথ সহজ ছিল না, ভৌগোলিক অভিযানকারীরা সেই পথকে খুঁজে বের করেছেন এবং এটাই হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের সাইকোলজিক্যাল ফ্যাক্টর, মনস্তাত্ত্বিক কারণ। আমরা ছোটবেলায় মায়ের কোলে শুনতাম, চাঁদ মামা চাঁদ মামা, আমার খোকার কপালে তুই টি দিয়ে যা। শিশু মনে সেদিন চাঁদকে দেখার মনের আকাঙ্ক্ষাকে মারা জাগিয়ে দিতেন। এই যে মার্কো পোলোর লেখা, সেই মার্কো পোলোর লেখা মুখে মুখে মানুষের কাছে ছড়িয়ে গেছে। মার্কো পোলোর দেশ জয়ের ইতিহাস মানুষ মুখে মুখে জেনেছে। মার্কো পোলোর ভ্রমণ বৃত্তান্ত পড়ে এশিয়ার দেশগুলো আবিষ্কৃত, অনাবিষ্কৃত, অজানা ভৌগোলিক পরিসরকে মানুষ জানবার চেষ্টা করেছে। অচেনাকে চেনা, অদেখাকে দেখা, যাকে স্পর্শ করা যায়নি তাকে স্পর্শ করে দেখা, এর মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে যে মনস্তাত্ত্বিক আলোড়ন শুরু হয়েছিল
সেই খিদে থেকেই কিন্তু মানুষ পথে পা বাড়িয়েছিল। সে কিন্তু জানতো না দেয়ার ইজ নো পাথ, কিন্তু মানুষ পথ খুঁজে বের করেছিল। এটার নামই হচ্ছে ভৌগোলিক অভিযান। এবং সেই ভৌগোলিক অভিযানে ক্ষেত্রে কম্পাস, ম্যারিনাস কম্পাস, অ্যাস্ট্রোলেব, মানচিত্র, দূরবীন, সেক্সট্যান্ট গ্রন্থ, সেক্সট্যান্ট যন্ত্র এর ভূমিকা কিন্তু উল্লেখযোগ্য ছিল। আঁধার রাতে সমুদ্র অভিযানে নাবিকেরা দূরবীনের সাহায্যে বিভিন্ন ধরনের গ্রহ, নক্ষত্র, ধ্রুবতারার স্থান চিহ্নিত করতেন, অভিমুখ চিহ্নিত করতেন এবং তারা তাদের নৌকো ভাসিয়ে দিতেন অজানার পথে। নতুন নতুন দেশ আবিষ্কার হতো। ঠিক একইভাবে ক্রিস্টোফার কলম্বাস একটা নতুন জায়গায় পৌঁছে গিয়েছিলেন। সেই ক্রিস্টোফার কলম্বাসের অনেক পরে আমেরিগো ভেসপুচি সেখানে পৌঁছে যান। আমরা সেই জায়গার নাম নতুন বিশ্ব হিসেবে জানি। যিনি এই নতুন বিশ্ব, নতুন জগৎ, নতুন দেশ, নতুন ভৌগোলিক পরিসরকে মানুষের সামনে তুলে ধরলেন, তিনি হলেন ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু আমেরিকার নামকরণ হলো আমেরিগো ভেসপুচির নাম অনুসারে 1507 সাল থেকে। 1507 1507 সাল থেকে আমেরিকা নামকরণ হলো আমেরিগো ভেসপুচির নাম অনুসারে। কিন্তু এই জায়গাটি প্রকৃতপক্ষে অজানা পথে, যেখানে কোনো পথ ছিল না, সেই পথকে খুঁজে বের করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। সুতরাং ভৌগোলিক অভিযানের কতগুলো কারণ ছিল। ভৌগোলিক অভিযানের কারণ কি ছিল? প্রথম কথা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। আমি যে বললাম যে অচেনাকে চেনা, অদেখাকে দেখা, অজানাকে জানার দুনিবার আকর্ষণ। মার্কো পোলোর লেখা ভ্রমণ বৃত্তান্ত থেকে মানুষ অজানা পৃথিবী সম্পর্কে ধারণা পেতে শুরু করেছিল। এবার প্রয়োজন ছিল এক্সপ্লোরেশনের সঙ্গে অ্যাকশনকে এক জায়গায় নিয়ে আসা। যা চিন্তা করেছে কাজের মধ্য দিয়ে তাকে বাস্তব রূপ দেওয়া এবং নতুন ভৌগোলিক দিককে আবিষ্কার করা। দ্বিতীয় ভৌগোলিক আবিষ্কারের যে গুরুত্বপূর্ণ কারণ, সেটি হলো রাজাদের পৃষ্ঠপোষকতা, অর্থাৎ শাসকদের পৃষ্ঠপোষকতা। আমরা ভৌগোলিক অভিযানে স্পেন, পর্তুগাল এই সমস্ত দেশের নাম সবার আগে জানি। পরবর্তীকালে ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড প্রভৃতি দেশগুলো ভৌগোলিক অভিযানে সামিল হয়েছিল। এবং স্পেন, পর্তুগালের মধ্যে আটলান্টিক মহাসাগরের দখলকে কেন্দ্র করে যে সংঘাত, সেখানে আমরা দেখতে পাই পোপ ষষ্ঠ আলেকজান্ডার বুল জারি করেছিলেন যে আটলান্টিক মহাসাগরের উপরে কার কর্তৃত্ব থাকবে, স্পেন অথবা পর্তুগালের মধ্যে। এবং আমরা দেখলাম যে টর্ডিসিল্লাসের চুক্তির মধ্য দিয়ে আটলান্টিকের পশ্চিম দিক স্পেন, পূর্ব দিক পর্তুগাল পেল। এবং এইভাবে দেখা গেল আটলান্টিকের পশ্চিম দিকে একটি দেশের উপনিবেশ তৈরি হচ্ছে, পূর্ব দিকে আরেকটি দেশের উপনিবেশ তৈরি হচ্ছে। আস্তে আস্তে অন্যান্য দেশগুলো জানার ফলে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মান, হল্যান্ড প্রভৃতি দেশগুলো এই সমুদ্র দখলের প্রতিযোগিতাতে নামে। এবং আমরা ফার্দিনান্দের কথা জানি, আমরা স্পেনের ইসাবেলার কথা জানি, আমরা রাজা ফিলিপের কথা জানি, যার নাম থেকে ফিলিপাইন দ্বীপপুঞ্জ হয়েছে। সুতরাং রাজা মহারাজাদের কিন্তু ভূমিকা ছিল। আমরা ভাস্কো ডা গামার 1498 সালে
গুজরাটের কালিকট বন্দরে পদার্পণ করা, এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই সেখানকার রাজা রানীর কিন্তু পৃষ্ঠপোষকতা ছিল। না হলে এত লম্বা সময় ধরে ক্রিস্টোফার কলম্বাস ভৌগোলিক অভিযান করেছেন, তিনি এসে পৌঁছেছেন ভারতের উপকূলে গুজরাটের কালিকট বন্দরে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি যখন আবার পর্তুগালের রাজধানী লিসবনে ফিরে যাচ্ছেন, তখন তাকে রাজকীয় সম্বর্ধনা দিয়ে রাজারা নিয়ে যাচ্ছে। সুতরাং ভৌগোলিক অভিযানে রাজাদের পৃষ্ঠপোষকতার ভূমিকা ছিল। আমি উল্লেখ করব যুবরাজ হেনরি বা হেনরি দি নেভিগেটরের কথা। হেনরি দি নেভিগেটর ভৌগোলিক অভিযানে বণিকদেরকে, ভৌগোলিক অভিযানকারীদেরকে উৎসাহিত করেছিলেন, এবং তারা যাতে করে সমুদ্র অভিযানে ভৌগোলিক ক্ষেত্রে তারা উন্নত প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ পায়, তার জন্য তিনি স্যাগ্রসে একটি নৌবিদ্যালয় খুলেছিলেন, যাতে করে ভৌগোলিক অভিযানকারী নাবিকেরা মাঝ সমুদ্রে ঝড়ঝঞ্ঝার মধ্যে দিকটাকে ঠিক রেখে ভৌগোলিক আবিষ্কারে বিজ্ঞান প্রযুক্তির ফসল, অ্যাস্ট্রোলেব, কম্পাস, মানচিত্র করে ব্যবহার করে তারা যাতে করে সঠিক ভৌগোলিক উপকূলে পৌঁছতে পারেন, তার জন্য যুবরাজ হেনরি, যার আরেক নাম ইনফ্যান্ট্রি হেনরি, তিনি কিন্তু দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে জানি যে ইংল্যান্ডের টিউডর বংশের পরবর্তীকালে স্টুয়ার্টরা নৌ শক্তিধর দেশ হিসেবে উঠে আসতে পেরেছিল। তার কারণ ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজারা নৌ প্রশিক্ষণকে, ভৌগোলিক অভিযানকে, নতুন নতুন দেশ আবিষ্কারকে, ভৌগোলিক অভিযানকারীদেরকে যথাযথ মর্যাদা দিতেন, গুরুত্ব দিতেন। আমরা মধ্যযুগের যদি প্রেক্ষাপট দেখি, তাহলে দেখব একটা সময় ভূমধ্য সাগর কিন্তু গোটা ইউরোপের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল, এবং ভূমধ্য সাগরের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো ছিল, মিলান, ফ্লোরেন্স, জেনোয়া, পিসা, এই সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র মর্যাদায় ভূষিত হয়েছিল, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল, এবং এই সমস্ত জায়গায় মেলা বসত, শ্যাম্পাগনের ফেয়ার হতো, অর্থাৎ সেখানে ভূমধ্য সাগরের জলপাই, আঙুরকে ব্যবহার করে যে ওয়াইন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, এবং ঠান্ডার দেশ ইউরোপ, সেখানে এর চাহিদা ছিল, পাশাপাশি চাহিদা ছিল মশলা, যার জন্য আমরা দেখলাম ইউরোপের অভিযানকারীরা ভারতবর্ষের মশলা দ্বীপপুঞ্জে, এলাচ, দারুচিনি, গোলমরিচের দ্বীপপুঞ্জে পৌঁছে গেলেন, এবং এতটাই দামি সামগ্রী ছিল এলাচ, দারুচিনি, গোলমরিচ, যে দলে দলে এশিয়ার উপকূল ভাগে ইউরোপের অভিযাত্রীরা, ইউরোপের ভৌগোলিক অভিযানকারীরা দলে দলে এসে পৌঁছতে শুরু করলো। তাহলে ভৌগোলিক অভিযানে রাজশক্তির ভূমিকা ছিল। ভৌগোলিক অভিযানে রাজনৈতিক সামাজিক স্থিতিশীলতার ভূমিকা ছিল, অর্থাৎ সমাজে যদি স্থিতিশীল পরিস্থিতি না থাকে, আর রাজনৈতিক ক্ষেত্রে শান্তি সুস্থিতির পরিবেশ না থাকে, তাহলে কিন্তু ভৌগোলিক আবিষ্কার সম্ভব নয়। এবং যারা বণিক, তারাও কিন্তু চান যে রাজশক্তির কাছ থেকে সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা তারা পাবেন, কারণ ভৌগোলিক অভিযানের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক জড়িত। এবং এই ভৌগোলিক অভিযানের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং ব্যবস্থা গড়ে উঠছে।
ইউরোপ থেকে যে সমস্ত বণিকেরা বিভিন্ন দেশে ভৌগোলিক অভিযানে যাচ্ছেন, হয়তো তারা এককালীন অর্থ নিয়ে বেরিয়েছেন, কিন্তু মাঝপথে তাদের অর্থের সংস্থানের জন্য বিভিন্ন ধরনের যে দেশের ব্যবসায়ীরা ছিলেন একে অপরের সঙ্গে প্রাথমিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং খুব সহজেই তার ফলে ভৌগোলিক অভিযানে ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন ধরনের ভৌগোলিক অভিযানকারী ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষেত্রে নিরাপত্তা প্রদানের দিকটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। এই ভৌগোলিক অভিযানের মধ্য দিয়ে আমরা দেখলাম এগুলো যেরকম ভালো দিক রয়েছে, জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটেছে, ব্যবসায়ীদের হাত ধরে বাইবেল এক দেশ থেকে আরেক দেশে, এক ভাষা থেকে আরেক ভাষায় অনুদিত হয়ে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ছে, মানুষ খুব ভালোভাবে জানতে পারছে, সেই ধর্মকে বুঝবার সুযোগ হচ্ছে, ধর্ম গ্রহণের একটা সুযোগ তৈরি হচ্ছে, সামাজিক ক্ষেত্রে একটা আস্তে আস্তে দেখা যাচ্ছে মোবিলিটি তৈরি হচ্ছে, সামাজিক গতিশীলতার সৃষ্টি হচ্ছে। হিন্দু ধর্মের মানুষ তারা খ্রিস্টান ধর্মকে জানবার সুযোগ পাচ্ছে, খ্রিস্টান ধর্মের মানুষ তারা হিন্দু ধর্মকে জানবার সুযোগ পাচ্ছে, বা ইংরেজরা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি, ডাচরা ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি, ভারতবর্ষের অর্থনৈতিক দিককে খুব ভালোভাবে উপলব্ধি করবার, বুঝবার সুযোগ পাচ্ছে। এই দিকগুলো কিন্তু যেরকম ভালো দিক, তেমনি ভৌগোলিক অভিযানের কিছু খারাপ দিক ছিল। ভৌগোলিক অভিযানের খারাপ দিকগুলো কি কি? প্রথম কথা হচ্ছে, প্রথমে আমি উল্লেখ করব কনকুইস্টেডার। কনকুইস্টেডার বিভিন্ন দেশ থেকে আসা ভৌগোলিক অভিযানকারী, তারা নিজেদের দেশের স্বার্থে, তারা ভৌগোলিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে অন্য দেশের সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। এইরকম একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে ভৌগোলিক অভিযানের হাত দিয়ে কনকুইস্টেডার। আমরা কার্টেসের কথা জানি, পিজারোর কথা জানি। আমরা জানি যে লাতিন আমেরিকার দেশ, সেখানকার যে সভ্যতা, আজিটেক সভ্যতা, ইনকা সভ্যতা, এই সমস্ত সভ্যতা কিন্তু এই সমস্ত ভৌগোলিক অভিযানকারী, যাদেরকে আমি কনকুইস্টেডার্স বলে চিহ্নিত করলাম, তাদের জন্য কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। দ্বিতীয় হচ্ছে, যখন কর্টেস বা পিজারো লাতিন আমেরিকার দেশগুলো পেরু, মেক্সিকো দখল করলেন, তখন সেখানকার মানুষকে কৃতদাস হিসেবে বন্দি করে তাদের ব্যবসায়িক স্বার্থে স্লেভ ট্রেড চালু করলেন, কৃতদাস আমদানি রপ্তানি বাণিজ্য শুরু করলেন। তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ভৌগোলিক অভিযানের মধ্য দিয়ে যে উপনিবেশিক প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেই উপনিবেশিক প্রতিযোগিতার ফলে যেমন সভ্যতা ধ্বংস হয়েছে, যেমন কৃতদাস প্রথার সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি পরাধীনতার ধারণা চলে এসছে, জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা চলে এসছে। এক্ষেত্রে আমরা অ্যাংলো স্যাক্সন জাতি শ্রেষ্ঠত্ব, ইয়ারিয়ান কনসেপ্ট জার্মানদের ক্ষেত্রে, সেমিটিক, এই যে জাতির শ্রেষ্ঠত্ব, অন্য জাতির মানুষের উপরে ছড়ি ঘোরানো টেন্ডেন্সি, যাকে রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতাতে বলেছিলেন এলো মানুষ ধরার দল। অর্থাৎ মানুষ হয়ে মানবিকতার যে চূড়ান্ত অপমান, সেটা কিন্তু এই ভৌগোলিক অভিযানের ফলেই সম্ভব হয়েছিল। আমরা দেখতে পেলাম যে ঘড়ির আবিষ্কার,
ঘড়ি, ঘড়ি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তখনকার দিনে অর্থাৎ মধ্যযুগের থেকে আধুনিক যুগে পদার্পণের আগে পর্যন্ত সূর্য ঘড়ি এবং জল ঘড়ি ব্যবহার ছিল। এই সূর্য ঘড়ি বা জল ঘড়ি বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন ধরনের রাজাদের রাজপ্রাসাদে শোভা পেত। আমরা ফ্রান্সের রাজা পঞ্চম চার্লসের কথা জানি, যিনি কিন্তু কি করেছিলেন, তিনি 1364 সালে একটা সনদ পাশ করেছিলেন এবং সেই সনদ পাশ করে তার রাজপ্রাসাদে বিশাল মাপের ঘড়ি রাখার কথা বলেছিলেন। এটা হচ্ছে সূর্য ঘড়ির কথা বলা হচ্ছে। আমাদের ভারতবর্ষেও আছে। আমাদের জয়সলমীরে গেলে সেখানে সোয়াই মানসিং তার তৈরি করা ঘড়ি কিন্তু আমরা দেখতে পাবো। ইংল্যান্ডের গির্জায় মধ্যযুগীয় সূর্য ঘড়ি দেখা গেছিল এবং পঞ্চম চার্লস হুকুম জারি করেছিলেন এই ঘড়ির সময় অনুযায়ী প্যারিসের প্রত্যেকটা গির্জাকে 1 ঘন্টা অন্তর অন্তর বাজাতে হবে। এইভাবে আমরা যান্ত্রিক ঘড়ির পথ ধরে আজকে এসে পৌঁছেছি স্মার্ট ঘড়িতে, আমরা ডিজিটাল ঘড়িতে পৌঁছেছি। সুতরাং এটা কিন্তু মনে রাখতে হবে যে ভৌগোলিক অভিযান না হলে এটা সম্ভব হতো না। কৃষিক্ষেত্রে পরিবর্তন এসেছিল। কৃষিক্ষেত্রে পরিবর্তন আমরা দেখলাম 1150 সালে ওয়াল্টার মিল আবিষ্কার করেছিলেন শস্য ঝাড়াইয়ের যন্ত্র, ফলে ফসল সংগ্রহ করার কাজ সহজ হয়েছিল। ইংরেজ কৃষিবিদ চার্লস টাউনসেন্ড তিনি বীজ বপনের পদ্ধতি আবিষ্কার করেছিলেন। সিড ড্রিল অর্থাৎ ঘোড়া চলে যাচ্ছে, তার পিছনে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো ছড়াতে ছড়াতে যাওয়া হচ্ছে বা গাছ বপন করা হচ্ছে। জেথরো টুল 1701 সাল থেকে এই যন্ত্রের সাহায্যে বীজ বপনের কাজকে নিখুঁত এবং সহজ করলো। রবার্ট বেকওয়েল গবাদি পশু পালনের নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। তার সব থেকে বড় লিঙ্কন লং উল নামের বিশেষ প্রজাতির ভেড়া পালনের পদ্ধতি। অর্থাৎ ঠান্ডার দেশ, সেখানে ফার অর্থাৎ পশুর চামড়া দিয়ে তৈরি লম্বা লম্বা কোটের ব্যবহার, যাকে ফার বলা হয়, এটা কিন্তু লং উল থেকে এসেছে। 1892 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জন ফ্রোলিচ ট্রাক্টর আবিষ্কার করে। তো এই হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক আবিষ্কারের উপরে আলোচনা। আমরা পরে এই দিগন্তের প্রসার বা দ্য এক্সপ্যান্ডিং হরাইজন এই অধ্যায়ে সম্ভাব্য প্রশ্ন নিয়ে যেমন আলোচনা করব, ঠিক তেমনি আলোচনা করব এই প্রশ্নগুলোর উত্তর কি হবে। তাহলে আমরা একবার এখানে নিজেদের মধ্যে সারাংশটা একে অপরের সঙ্গে শেয়ার করে নিই। আমরা এই অধ্যায়ে কি কি আলোচনা করলাম আমি আবার দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই বলেছিলাম ছবির মধ্য দিয়ে আমরা অধ্যায়ে ঢুকবো। সেখানে প্রথমেই পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের ধারণা, সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা আমরা ব্যাখ্যা করলাম। আমরা এখানে ব্যাখ্যা করলাম ঘূর্ণায়মান মুদ্রণ যন্ত্র, দূরবীন অর্থাৎ ভৌগোলিক আবিষ্কারের কম্পাস, অ্যাস্ট্রোলেব, ম্যারিনাস কম্পাস, এগুলোর কথা যেরকম আমরা জেনেছি, দূরবীনের কথা জানলাম, মানচিত্রের কথা জানলাম। আমরা এখানে যে পুঁথি রয়েছে অর্থাৎ মুদ্রণ যন্ত্রের দৌলতে কিভাবে, ছাপাখানার দৌলতে কিভাবে আস্তে আস্তে বিভিন্ন দেশের ভাষাতে পুঁথিগুলোকে অনুবাদ করা সম্ভব হচ্ছে এবং সেই পুঁথিগুলো মধ্য দিয়ে আস্তে আস্তে জ্ঞানের বিকাশ ঘটছে। মানবিক দিগন্তের, মানসিক দিগন্তের মেন্টাল হরাইজন কিভাবে ডেভেলপ হচ্ছে তার কথা আমরা জানলাম। আমরা ঘড়িকে ব্যবহার করে কিভাবে প্রযুক্তির ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে পেরেছি সেটা আমরা দেখলাম। সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডে এই ঘড়ি কিভাবে ছড়িয়ে গেল। ফ্রান্সের রাজা 1364 সালে পঞ্চম চার্লস একটা সনদ ঘোষণা করলেন এবং সেই সনদ ঘোষণার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে প্যারিসের যে প্রধান ঘড়ি সেখান থেকে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর সংকেত দেওয়ার কথা বলা হলো এবং বিভিন্ন গির্জাকে সেই নির্দেশ পালনের জন্য হুকুম পাঠানো হলো।
এই আলোচনাগুলো এখানে আসছে। আমরা দেখলাম যে কৃষিক্ষেত্রে কি ধরনের ভৌগোলিক আবিষ্কার, বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তিগত আবিষ্কার হয়েছে। ট্রাক্টরের কথা আমরা বললাম, বীজ বপনের জন্য যন্ত্রের ব্যবহারের কথা বললাম। আমরা বলবো রোটেশন পদ্ধতি, একই জমিতে একই ফসল সারা বছর ধরে চাষ করলে সেই জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। তার জন্য ইংরেজ বিজ্ঞানীরা রোটেশন ভিত্তিক চাষ প্রথার কথা বললেন। একই জমিতে প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর ফসল চাষ করা, এবং সেই ফসল চাষ করে পরের যে 3 মাস সেই জমিতে অন্য ফসলকে চাষ করার কথা বলা হলো। এবং তার ফলে কি হলো, জমির উর্বরতা শক্তি যেমন থাকলো, ঠিক সেইভাবে সিজনাল ক্রপ তৈরি হতে শুরু করলো। এই পদ্ধতির নাম হচ্ছে রোটেশন পদ্ধতি, রোটেশন ফার্মিং পদ্ধতি। সুতরাং আমরা দেখলাম যে বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারের মধ্য দিয়ে এগুলো মানুষ সুফল পেয়েছে। আমরা লং উলের কথা বললাম, যে যেহেতু ঠান্ডার দেশ, পোশাক হিসেবে পশুর চামড়া দিয়ে ফার বা লম্বা কোট বা জ্যাকেটের ব্যবহার, এবং তার জন্য প্রচুর ভেড়ার লোম তার প্রয়োজন ছিল, এবং তার জন্য এক বিশেষ প্রজাতির ভেড়া পালনের কথা বলা হলো। আমরা ঘোড়াই টানা সিড ড্রিল বা বীজ বপন করার যন্ত্র আবিষ্কারক হিসেবে জেথরো টুলের কথা বললাম। আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের জন ফ্রোলিচ ট্রাক্টর আবিষ্কার করলেন। সুতরাং তোমরা এখানে আর একটি জায়গার কথা জানতে পারবে, সেটা হচ্ছে হল্যান্ডের কথা। হল্যান্ডের চারিদিক যেহেতু সমুদ্র দ্বারা বেষ্টিত, সেই জন্য সেখানে উইন্ড মিলের ব্যাপার রয়েছে, পবন চাকা, এবং সেই পবন চাকাকে ব্যবহার করা, উইন্ড মিলের ব্যবহার, তার মধ্য দিয়ে ওলন্দাজ যারা বিশেষজ্ঞ, টেকনোলজি এক্সপার্ট, তারা পবন চাকার উন্নতি সাধন করলেন। উত্তাল সমুদ্রের হাত থেকে বাঁচতে এই চাকার ব্যাপক ব্যবহার গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল। ভূমি রক্ষা, গম পেশায়, কলকারখানার নানা কাজে এই চাকার ব্যবহার শুরু হলো। আমরা দেখলাম যে যেহেতু মধ্যযুগ শেষ হয়ে আমরা আধুনিক যুগে পদার্পণ করছি, এই সময় দেখা গেল যে শত্রুরা, যে বড় বড় দুর্গ ছিল, যে বড় বড় প্রাকার ছিল, সেখানে চীনে আবিষ্কৃত গোলা বারুদকে ব্যবহার করে কামানের গোলা ফাটিয়ে পাঁচিলগুলোকে বা প্রাচীরগুলোকে, ওয়ালগুলোকে, দুর্গের বাইরে অবস্থিত দেওয়ালগুলোকে ভেঙে দিত। বারবার গোলার আঘাতে দুর্গের দেওয়ালগুলো ধূলিসাৎ হয়ে যেত, এবং যাতে করে এই দেওয়ালগুলোকে রক্ষা করা সম্ভব হয়, বারবার করে গোলার আঘাতেও যাতে করে দুর্গগুলো ভেঙে না পড়ে, তার জন্য জেমস পার্কার তিনি এক নতুন ধরনের টেকনোলজি ব্যবহার করলেন, যে বারবার গোলার আঘাতের পরেও এই দুর্গ প্রাচীরগুলো ভেঙে পড়তো না। এবং এই প্রসঙ্গে ইতালির টেকনোলজিস্ট, ইতালির প্রযুক্তিবিদ আরবেরোতির কথা বলবো। আরবেরোতি তিনি দুর্গের যে প্রাকার, সেই দুর্গের প্রাকার করাতের আকারে করতে বললেন, অর্থাৎ খাঁজ কাটা। তার ফলে কি হচ্ছে, এই যে করাতের দাঁতের মতো দুর্গের আকার, এই এক বিশেষ পদ্ধতির নাম ট্রেস ইতালিয়ান। তাহলে আমরা দেখলাম যে গোলা বারুদের আবিষ্কার, শত্রু রাজার দুর্গকে ধ্বংস করার টেকনোলজি যেরকম আবিষ্কার হয়েছে, তেমনি প্রতিরক্ষার জন্য জেমস পার্কার এবং আরবেরোতির উদ্যোগে
এক নতুন ধরনের প্রযুক্তির দেখা আমরা পেলাম, যার নাম ট্রেস ইতালিয়ান। এবং সেই ট্রেস ইতালিয়ান পদ্ধতিকে ব্যবহার করে ইউরোপে দুর্গগুলো সুরক্ষিত হলো। শত্রুর আক্রমণের মুখে এই দুর্গগুলো সহজে ভেঙে পড়তো না, নিরাপত্তার জায়গাটি সুদৃঢ় হলো এবং সর্বোপরি আরবেরতির টেকনোলজিক্যাল মাইলস্টোন ট্রেস ইতালিয়ান ইতালির ভূখণ্ড ছাড়িয়ে গোটা ইউরোপের দেশগুলোতে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে শুরু করলো। সুতরাং আজকে দ্য এক্সপ্যান্ডিং হরাইজন এই অধ্যায়ের উপরে যে কন্টেন্ট বা বিষয়, সে বিষয়ে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা তাদেরকে এই পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিতে পেরেছি এবং এরপরে আপনারা অবশ্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইউটিউব স্টুডিও থেকে দ্য এক্সপ্যান্ডিং হরাইজন দিগন্তের প্রসার এই অধ্যায়ের যে সম্ভাব্য প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর, যেহেতু দ্বিতীয় সেমিস্টারের প্রশ্নগুলো টাইপ 1 3 নম্বর, টাইপ 2 4 নম্বর এবং টাইপ 3 8 নম্বর, এবং এই 8 নম্বরের মধ্যে 5+3 4+4 ভাগ রয়েছে এবং 8 নম্বরের প্রশ্নগুলো যেহেতু দুটো ভাগে বিভক্ত, সুতরাং উত্তরগুলো ওই দুটো ভাগে লেখাটা সমীচীন এবং বাঞ্ছনীয়। উত্তর ছোট হতে পারে, কিন্তু উত্তর যেন প্রিসাইজ হয়, উত্তর যেন টু দ্য পয়েন্ট হয় এবং যেন কোনো ধরনের অপ্রাসঙ্গিক অবান্তর বিষয়ের অবতারণা না হয়। আমরা এরপরে আলোচনা করব, যে আলোচনা করব সেটি হচ্ছে প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তোমাদের জন্য রাখা হলো এবং এই প্রশ্নপত্র মধ্য দিয়ে তোমরা ধারণা লাভ করবে যে দ্বিতীয় সেমিস্টারে তোমরা কি ধরনের প্রশ্ন পেতে পারো। যেহেতু দ্বিতীয় সেমিস্টার বা প্রথম সেমিস্টার এই পরীক্ষাগুলো বিদ্যালয় আয়োজন করবে, সেহেতু এই ভিডিওগুলো থেকে পাওয়া যে বিষয়, এগুলো কিন্তু তোমাদের অত্যন্ত মনোযোগ দিয়ে কোন কোন প্রশ্ন রাখা হচ্ছে এবং সেই প্রশ্নের সম্ভাব্য উত্তর কি হতে পারে সে বিষয়ে তোমাদের ধারণা থাকা দরকার। আমরা এখানে প্রথমে প্রশ্নগুলো নিয়ে একটু নজর রাখি। প্রশ্ন কি রয়েছে? প্রশ্ন রয়েছে কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক মতবাদের মূল কথা কি ছিল। প্রশ্ন রয়েছে কোপার্নিকাসের বিপ্লব কি। পর্তুগালের ভৌগোলিক অভিযানের অনুকূল পরিবেশ সংক্ষেপে লেখো। সমুদ্র অভিযানের ক্ষেত্রে বার্থলোমিও দিয়াজের ভূমিকা কি ছিল। ভাস্কো ডা গামা কি করে ভারতে এসেছিলেন। আমেরিকা নাম কি করে হয়েছিল। ভৌগোলিক অভিযানের নতুন বাণিজ্য পথের আবিষ্কারের ফল কি হয়েছিল। কৃষি বিপ্লবের দুটো ফলাফল লেখো। সামরিক বিপ্লব কি। ট্রেস ইতালিয়ান কি। গুটেনবার্গ কিভাবে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন। হেনরি দি নেভিগেটর কাকে কেন বলা হয়। এটি হচ্ছে তোমাদের জন্য একটি মোটামুটি ভাবে দিগন্তের প্রসার এক্সপ্যান্ডিং হরাইজন এই অধ্যায়ের উপরে প্রশ্ন। আমি এই প্রশ্নটিকে পুরোপুরি ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছি। What was the main theme? What was the main theme of Copernicus narrated solar-centric theory? Number 2, what do you mean by Copernicus revolution? What do you mean by the Copernicus revolution? What was the favorable environment
for geographical discovery launched by Portugal. Evaluate the role of Bartholomew Diaz in the sea voyage. Discuss the role of Bartholomew Diaz in the sea voyage. How did Vasco da Gama reach India? What is the justification of the name America? What is the justification of the name America? What was the consequences of the geographical discovery for exploring new commercial route? Discuss two consequences of the agricultural revolution. Discuss two consequences of the agricultural revolution. What is military revolution? What is military revolution? What is Tres Italian? What is Tres Italian? How did Gutenberg invented printing press? How did Gutenberg invented printing press? Who and why is known as the Henry the Navigator? Who and why known as the Henry the Navigator? আমি তোমাদের এর উত্তর আলোচনা করছি। কিছু কিছু উত্তর তোমরা তোমাদের যে সমস্ত পাঠ্যপুস্তক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমতিক্রমে বাজারে ছাড়পত্র পেয়েছে সেখানে পেয়ে যাবে, কিন্তু যে বিষয়গুলো তোমাদের আলোচনাতে পাওয়ার সম্ভাবনা কম সেগুলো তুলে ধরছি। যেমন হচ্ছে কৃষি বিপ্লবের দুটি ফলাফল। হোয়াট আর দ্য টু কনসিকুয়েন্সেস অফ এগ্রিকালচারাল রেভলিউশন? এই উত্তরটি লিখবার ক্ষেত্রে তোমরা কি কি ব্যবহার করবে? তোমরা বলবে যে ইংল্যান্ডে কিভাবে কৃষিক্ষেত্রে বিপ্লব হয়েছে, টাউনসেন্ডের উদ্যোগ কি ছিল, লিঙ্কন লংউলের ভূমিকা কি ছিল, অর্থাৎ যেখানে ভেড়া পালনের কথা বলা হচ্ছে। তোমরা জেথরো টুলের অবদানের কথা বলবে। তোমরা আলোচনা করবে যে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে কিভাবে ইংল্যান্ডের অর্থনীতি কৃষি সমৃদ্ধ হয়েছিল সেই বিষয়টি। সুতরাং এটি হচ্ছে তোমাদের কৃষি বিপ্লবের ফলাফল। When you write the answer, discuss the two consequences of the agricultural revolution. Discuss two consequences of the agricultural revolution. What will be the point? Number one, you must mention the role of Townsend, the rotation crop system, rotation crop and its related aspect. You must mention the horse seed drill process. You must mention about Lincoln Longwool and its contribution. You must mention the role of Jethro Tull. So all these are the points to be mentioned covering the two consequences related with agricultural revolution. আমি আলোচনা করব ট্রেস ইতালিয়ান। হোয়াট ইজ ট্রেস ইতালিয়ান? মধ্যযুগে দুর্গগুলোকে, প্রাকারগুলোকে শত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য এক বিশেষ ধরনের প্রযুক্তির আবিষ্কার জেমস পার্কারের এবং আরবিরতির হাত ধরে হয়েছিল, এবং এই আরবিরতি করাতের দাঁতের মতো দুর্গ প্রাকারের আকার দিয়েছিলেন। এর নাম হচ্ছে ট্রেস ইতালিয়ান। When you attempt the question what is Tres Italian, you must mention about the fortification and preservation of the fort.
to give safety and security of the fort and the process of fortification from the hand of the cannon, from the hand of the huge amount gunpowder and cannon. A specific technology was invented by James Parker. It was popularized by Alberti, the Italian technologist, and this is known as the Tres Italian. আমেরিকার নাম কি করে হয়? ভৌগোলিক অভিযানের সময় আমরা দেখতে পাই যে ক্রিস্টোফার কলম্বাস ভৌগোলিক অভিযানে অংশ নিয়েছিলেন এবং তারপর তিনি একটা নতুন দেশে এসে পৌঁছে গিয়েছিলেন। তিনি কিন্তু জানতেন না কোথায় এসে পৌঁছেছেন, এখানকার মানুষজন কেমন। তিনি যার জন্য এই জায়গাটার নাম দিয়ে দিয়েছিলেন নতুন বিশ্ব। পরবর্তীকালে তার আসা পথেই আমেরিকো ভেসপুচি এই জায়গায় এসে পৌঁছান এবং তার নাম দেন আমেরিকা মহাদেশ। 1507 সালে সরকারিভাবে কলম্বাসের আমলের নতুন বিশ্ব নতুন নামে চিহ্নিত হয়, সেটির নাম হচ্ছে আমেরিকা। So when you write the question number 6, you must write about the incentive of the Christopher Columbus. Christopher Columbus sailed his voyage for unknown geographical location. Christopher Columbus reached in a place he did not know about the people, about the landscape, about the languages, about the rituals and the customs of that people, and they are known as the Red Indian, and that geographical location was identified by the New World. Later on, in the same way, Amerigo Vespucci reached in this land and he identified this land as the America. And in the year 1507 AD, it was named as the USA, United States of America. So this is the background of popularization of the name America. সুতরাং তোমরা এই কোশ্চেন পর্ব আমরা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের স্টুডিও থেকে তোমাদের জন্য বিস্তারিতভাবে আলোচনা করলাম। কিছু প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সমস্ত অনুমোদিত পুস্তক রয়েছে সেখানে পেয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা নেই সেই সমস্ত প্রশ্নগুলোকে তোমাদের জন্য বিস্তারিতভাবে বাংলা এবং ইংরেজিতে আলোচনা করে দেওয়া হলো। পুরো প্রশ্নটি বাংলাতে রয়েছে, আমি তোমাদের জন্য স্ক্রিনটি ছেড়ে দিয়েছিলাম এবং তার ইংরেজি ভার্সান আমি তোমাদের জন্য তুলে ধরেছি। আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, আপনাদের সবাইকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমি ডক্টর সুরজিৎ কুমার ধর, বিশেষজ্ঞ শিক্ষক, ইতিহাস বিভাগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এবং আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সমস্ত স্তরের কর্মচারীদের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের অধ্যায় এক্সপ্যান্ডিং হরাইজন, দিগন্তের প্রসার।